প্রয়োজনীয় সংস্কার শেষে ভোট চায় বিএনপি জামাত। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে অংশীজনদের ঐক্য চান তথ্য উপদেষ্টা। বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু বারবার আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি। ফলে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। সংস্কারবিহীন ভোট হলে আগাবে না দেশ, বললেন প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা অংশ নিতে পারবেন না জাতীয় নির্বাচনে, বললেন অ্যাটর্নি জেনারেল। মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়ার ভোটে অংশ নিতে বাধা নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু। কমিটির সদস্য ও গোয়েন্দাদের আলামত সংগ্রহ। দুর্ঘটনা নাকি নাশকতা বলা যাচ্ছে না এখনই, জানালো ফায়ার সার্ভিস। সময় যত গড়াবে সংকট তত বাড়বে, এমন মন্তব্য করে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না, তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের সময় দিতে হবে। শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেছেন তারা। আর তথ্য উপদেষ্টা বলেছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ঐক্য দরকার। ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপ। ঐক্য কোন পথে শিরোনামে প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কমিশন প্রধানরা বলেন, জনকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে এক থাকার বিকল্প নেই। একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে, পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন। আমাদের একতাবদ্ধ হইতে হবে, পরিবর্তন করতে হবে। সংস্কার মানে পরিবর্তন, গণতান্ত্রিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন, পদ্ধতির পরিবর্তন, প্রক্রিয়ার পরিবর্তন, প্রতিষ্ঠানের পরিবর্তন, এবং একই সাথে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে বসে আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে যত দেরি হবে ততই সমস্যা বাড়বে। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব না। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই হতে পারে ভোট। কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। রক্তের ঋণ ও ঐক্যের আকাঙ্ক্ষা শীর্ষক দ্বিতীয় অধিবেশনে অংশ নেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতারা, যারা সরকারের উপদেষ্টাও। তারা বলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে ঐক্য দরকার। এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কতটা গণতান্ত্রিক, কতটা শান্তিপূর্ণ, কতটা প্রাতিষ্ঠানিক করা যায়, সেইটা কিন্তু আমাদের এই যে ট্রানজিশনাল পিরিয়ড, সেই সময় আমি মনে করি আমাদের প্রধান একটা এজেন্ডা। দুদিনব্যাপী সংলাপের 5 অধিবেশনে অংশ নেবেন রাজনীতিবিদ, বিশ্লেষক, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা। উত্থানের মধ্য দিয়েই উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে দেশ আগাবে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। রক্তক্ষয়ী আন্দোলনের পরে
গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল নাগরিককে আমার সালাম। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই অর্থবহ হবে না। এ সময় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করলেও গত 5 মাসে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। জুলাই আগস্টের শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র মেরামতের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। বলেছেন, আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। অন্যদিকে মামলা নিষ্পত্তির কারণে বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানিয়েছেন তিনি। 70% মানুষ কিন্তু আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে কথা বলেন তিনি। জানান, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন, চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ বর্তমান প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্ত হলে পূর্বের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তবে সব মামলা নিষ্পত্তির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছেন তিনি। খুনি হাসিনা আমাদেরকে এই যে 61 জন যে জার্নালিস্ট যে শহীদ হলেন তার প্রত্যেকটার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। যারা যারা এই তাকে এনাবল করেছেন এবং তার মধ্যে যদি সাংবাদিক থাকে তাদেরকেও অ্যাকাউন্টেবল করতে হবে, তাকে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। এটা আমাদের মাস্ট। এটা যতদিন না আমরা করছি ততদিন সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছেন
তাদের প্রতি একটা বেইমানি করা হবে। 16 বছরে কোনো নেতা নয়, দালাল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় একথা বলেছেন তিনি। জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামী বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে। শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত 16 বছরে চলেছে এবং বিগত 16 বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় না, তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক। প্রশাসনে এখনো বহাল তবিয়তে আছে স্বৈরাচারের দোসররা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরপরই সচিবালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়া রহস্যজনক। এদিকে দলটির আরেক জ্যেষ্ঠ নেতা নজরুল ইসলাম খান বলেছেন, শুধু ফ্যাসিবাদ বিলুপ্তির জন্য দীর্ঘদিন সংগ্রাম করেনি বিএনপি, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয়াই তাদের লক্ষ্য। শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হওয়া আলোচনা সভাতেও উঠল সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। এতে অংশ নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তুললেন প্রশাসনে শেখ হাসিনার সহযোগীদের এখনও বহাল তবিয়তে টিকে থাকা নিয়ে। সেই সমস্ত প্রশাসনের লোক, পুলিশের লোক যারা মুজিব কোড পরে আপনার ওসিগিরি করেছেন, এসপিগিরি করেছেন, ডিসিগিরি করেছেন, তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে। তো তারা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার সহযোগিতা করবে কেন? সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। সংস্কার চলবে, নির্বাচনও চলবে, এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারের। একই দিন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমমনাদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এলডিপির সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কেবল ফ্যাসিস্ট বিলুপ্ত করাই নয়, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেয়া বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের উদ্দেশ্য। যে লড়াই ছিল আমাদের এতদিন ধরে, সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না। লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। নির্বাচন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে বিএনপি। এটা অব্যাহত থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে দেশ পুনর্গঠনে জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকাল ৮টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রমনা শপিং কমপ্লেক্সের সামনের সম্মেলনস্থল। দীর্ঘ ১৩ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা ইউনিটের কর্মীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলের সচেতন থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে, আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সচিবালয়ে অগ্নিকাণ্ডকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জামায়াত নেতারা। সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন,
যত আগুনই লাগাক না কেন এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিন যশোরে কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেন। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের কারণ খুঁজতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। সকালে সচিবালয়ে যান উচ্চ পর্যায়ের ওই কমিটির সদস্যরা, সভা শেষে করেন আলামত সংগ্রহ। অগ্নিকাণ্ড, নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। শুক্রবার সকালে সচিবালয়ে যান আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সচিবালয়ে সভা করে তদন্তের কর্মপদ্ধতি নির্ধারণ করে তারা। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়। উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি ছাড়াও গোয়েন্দা সংস্থার একাধিক দল আগুনে পড়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয়ে পরিদর্শন করেছেন। এদিকে শুক্রবার ছুটির দিনেও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। মূল ফটকে পুলিশ ছাড়াও আছেন সেনাবাহিনীর সদস্যরা। তদন্ত কাজে জড়িত গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। সচিবালয়ের বিভিন্ন ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি এখনও। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো নিশ্চিত নয় জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, এ বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। তদন্তের কাজটা শুরু করছে, এখনো আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করা যায়। জায়গাটা দেখেছি, শেষ ভাই, থ্যাংক ইউ। না এখন এটা একটা তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে। ৭,০০০ কোটি টাকার কীটনাশক বাজারের ৭১% আমদানি করতে হয়, আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের গ্যাড়াকলে পড়ছেন আমদানিকারকরা। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক এর করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। ফরহাদুর রহমানের রিপোর্ট। সেটা হলো পেস্টিসাইড, দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে ২০২৩ সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে ৩৯,০০০ মেট্রিক টনের বেশি। ৫ বছর আগে যার পরিমাণ ছিল ৩৭ থেকে ৩৮,০০০ মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে, তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দ্বিগুণ লাগে। বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন ২০১৮-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর-এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর ৯ মাসে ৬টি পণ্য মোট ২১ বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। সোর্স বিষয়কের জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি। ২০২৩ সালে দেশে ব্যবসা করা ৮টি বহুজাতিক ও স্থানীয় ৬৯৩টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় ৫,০০০ কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার ৭,০০০ কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দূষণ সৃষ্টিকারী আতশবাজি ও ফানুসের আমদানি, উৎপাদন ও সরবরাহের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। 31st নাইটকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবে বায়ুমণ্ডলীয় দূষণ কেন্দ্র ক্যাপসের প্রকাশ করা গবেষণা দেখা গেছে 2017 থেকে 2024 পর্যন্ত স্বাভাবিক দিনের তুলনায় 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত শব্দের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 42 থেকে সর্বোচ্চ 113% পর্যন্ত। পাশাপাশি এই 7 বছরে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির মধ্যে বায়ু দূষণের মাত্রা বেড়েছে সর্বনিম্ন 6 থেকে সর্বোচ্চ
66% পর্যন্ত। চব্বিশের গণঅভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দেন রামপুরা এলাকার ছাত্র জনতা। সারা দেশে যখন আন্দোলনে শাসক গোষ্ঠীর চোখ রাঙানি বাড়ছে, ঠিক তখন এই এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন বাজি রেখে নেমে আসেন রাজপথে। আর তাতেই স্বৈরাচারের বন্দুকের নল যেন আরও বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। প্রাণ হারান অসংখ্য সাধারণ মানুষ। রামপুর এলাকা ঘুরে সেসব দিনের ইতিহাস তুলে এনেছেন মাইমুনা হায়দার চৌধুরী। হাতে লাশ, মানে গুলিবিদ্ধ শরীর, সেটা নিয়ে যাচ্ছে, ওই মধ্যে পিছন থেকে আবার গুলি। উনি একটা গাছের পিছনে দাঁড়ায় টিএসএল মারছে। আমি এবার নুইছি, নোয়ার পরে আর উঠতে পারি না। এখানে একটা লাগছে, এখানে একটা লাগছে, বুকে কিছু পায়ে আমি পড়ে গেছি। পুলিশের লাইসেন্সকৃত একটা অস্ত্র ছাত্রলীগের হাতে ছিল, ওইটা দিয়ে ফায়ার করে চোখের সামনে দুইজন মারা গেল, একজন ছোট ভাই আর একজন ওই যে লন্ড্রিওয়ালা আঙ্কেল। এইখানে কম করে হলো 5 থেকে 7 জন গুলি করে মারছে বিজিবি। 18 জুলাই রামপুরা টিভি সেন্টারের সামনের এই সড়কটিতে অবস্থান নিতে শুরু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যা সারা দেশের আন্দোলনে একটি নতুন মাত্রা যুক্ত করে। 19 জুলাই ঘর থেকে বের হওয়ার সময় মসলিউদ্দিন বলে গিয়েছিলেন ফিরে ছেলের সঙ্গে বসে দুপুরের খাবার খাবেন, যার জন্য এখনো অপেক্ষায় এই শিশু। কিন্তু 10 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন আফনান জানে না, ঘাতকের গুলি তার বাবার ঘরে ফেরার সব পথ বন্ধ করে দিয়েছে। দিক থেকে আমার 7টার দিকে ফোন দিছে হাসপাতাল থেকে, বলে এই লোকটা কি লাগে আপনার, উনি তো মারা গেছে। তারপর আমি বলছি না, আমি বিশ্বাস করি না, এইমাত্র আমার সাথে কথা বলছে। এলাকায় বাবুর্চির কাজ করতেন রেজাউল করিম। ছেলেকে আন্দোলন থেকে ফেরাতে সেদিন বাসা থেকে বের হন তিনি। শ্বাস নিতে পারতেছি না গ্যাসে, তারপরেও ওই দিক থেকে পুলিশে এটা গুলি ছুড়ল। আমার লগে 4-5 জন, আমরা এক লগে ওই জায়গাতেই পড়ে যাই। তখন আমার এই চোখ মুখ দিয়ে আমি অবশ হয়ে গেছে, সব রক্ত দিয়ে আমার পুরো শরীর ভিজে আছে। তার চোখের বিনিময়ে পাওয়া বৈষম্যহীন সমাজের সুফল যেন পায় এদেশের প্রতিটি মানুষ, এ আশা নিয়েই বেঁচে আছেন তিনি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে এবার অভিশংসিত হলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডুক-সু। শুক্রবার পার্লামেন্টে তার অভিশংসনের পক্ষে 192টি ভোট পড়ে। সাংবিধানিক আদালতে বিচারক নিয়োগ দিতে অস্বীকৃতি জানানোর কারণে বৃহস্পতিবার দেশটির বিরোধী দল অভিশংসনের প্রস্তাব উত্থাপন করে, যদিও পার্লামেন্টের এই সিদ্ধান্তের ব্যাপক বিরোধিতা করেছে দেশটির ক্ষমতাসীন দল। অভিশংসন ঘোষণার প্রতিবাদে স্পিকারের মঞ্চ ঘেরাও করে হট্টগোল বাঁধান তারা। গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা চালুর পর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের অভিশংসনের ঘটনা এটিই প্রথম। হানদুকের জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন অর্থমন্ত্রী চোই সাং-মুক। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।